তাসফিন চলে যাচ্ছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ফারহার। খুব করে কাঁদতে ইচ্ছে করছে। এত তাড়াতাড়ি সুখের দিনগুলো শেষ হয়ে যায় কেন? বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে ফারহা। তাসফিনের ওপর বড্ড অভিমান তার। মিসেস শেখ, হোয়াট হ্যাপেন্ড? এভাবে মুখ ভার করে আছেন কেন? নাক ফুলাই ফারহা। কথা বলবেন না আমার সাথে? উফ, এত হট বউ, এত হট মেজাজে কেন? কপালে ভাঁজ পড়ল ফারহার। চলে যাবে, অথচ একটু মন খারাপ হচ্ছে না এই পুরুষের? হট হব না কেন? আপনি কাল চলে যাচ্ছেন, অথচ সেটা আজকে বলছেন। আর আপনি এতটা রিল্যাক্স কেন? তাসফিন নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কিছু সময় নিয়ে আচানক কাছে এসে তাকে বরাবরের মতোই কোলে তুলে নিল। মাই ডিয়ার হট বউ, এত হাইপার হতে নেই। আমি বলিনি, কারণ তোমার মন খারাপ লাগবে। আবার ভঙ্গুর হৃদয়ে বলে ওঠে ফারহা। তাহলে কি এখন আমি কষ্ট পাইনি? ওয়েট। দুই হাতে গাল ধরে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল তাসফিন। বক্ষ ভাঁজে চুমুতে চুমুতে অস্থির করে বলে ওঠে, খুব শীঘ্রই ফিরে আসবো সুখ। এরপর না হয় ফিরে এসে আপনাকে অনেক বেশি। দুই হাতে কান চেপে ধরল ফারহা। চুপ করুন, অবাধ্য লেফটেন্যান্ট সাহেব। হো হো করে হেসে উঠল তাসফিন। সমুদ্রের বিস্তীর্ণ নীল পৃষ্ঠে এগিয়ে যাচ্ছে এক বিশাল নেভিয়ান যুদ্ধ জাহাজ। জাহাজটি ধূসর রঙের, কঠোর ও শক্তপোক্ত গঠন, একেবারে যেন লৌহ মানব। তার শরীর জুড়ে নানান রকম সেন্সর, রাডার, কামান ও মিসাইল লঞ্চার। প্রতিটি অংশ যেন প্রস্তুত যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বাজাতে। ডেকের ওপরে হেলমেট পরা নৌসেনারা টহল দিচ্ছে, কেউ বা দূরবীন দিয়ে সাগরের দিগন্তে নজর রাখছে। লেফটেন্যান্ট কমান্ডার নিজে ব্রিজে দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে আছেন। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, তার এক একটি আদেশ মানে পুরো জাহাজের দিক নির্ধারণ। ইঞ্জিনের গর্জন, রাইডারের ঘূর্ণন আর ওয়্যার টকির সংক্ষিপ্ত বার্তা, সব মিলিয়ে পরিবেশটাকে গম্ভীর, নিয়ন্ত্রিত ও প্রস্তুত। এই জাহাজ কেবল চলার জন্য নয়, যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে বা জাতির সুরক্ষা দিতে প্রস্তুত। জুতোর ঠক ঠক শব্দে ছন্দ তুলে ধাতব ডেক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেন লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। তার ইউনিফর্ম নিখুঁত কালারের, প্রতিটি ভাঁজ কড়া নিয়ম মেনে পরিপাটি। বুকের ওপরে ঝকঝকে ব্যাজগুলো যুদ্ধগাথার মতো জ্বলজ্বল করছে। তার মুখে কোনো অতিরিক্ত অভিব্যক্তি নেই, কিন্তু চোখে একরাশ নির্ভরতার ছায়া। এমন দৃষ্টি যেন অধীনস্থরা বিশ্বাস করে আর শত্রুরা ভয় পায়। ব্রিজের দরজা খুলে ভেতরে ঢুকতেই সবাই সামান্য সোজা হয়ে দাঁড়ায়। কেউ কিছু না বলেও একটা নীরব সম্মান ছড়িয়ে পড়ে ঘরে। তিনি সামনে গিয়ে দাঁড়ান কন্ট্রোল প্যানেলের সামনে। রাডারের স্ক্রিনে সাগরের ঢেউয়ের মতো ভেসে উঠছে অদ্ভুত কিছু সিগন্যাল। সেকেন্ড ইনসাইড সেই সিগন্যালের বিষয়ে কথা বলছে লেফটেন্যান্ট আরাফাত রহমানের সাথে। ফিরে আসাতেই একটি খবর পেল তাসফিন। লেফটেন্যান্ট নাঈম ইসলাম সৌহার্দ্যের গতিবিধি পর্যবেক্ষণ করে যা যা জানতে পেরেছে সবটাই বলেছে তাকে। তাসফিন আপাতত বলেছে, যেদিন জাহাজ যাবে সেই দিন তারা হাতে নাতে ধরবে তাদের। সমুদ্রের রাজপুত্র তারা, সমুদ্রের রাজস্ব করাই তাদের কাজ। পরনে কালো রঙের সালোয়ার স্যুট, সাথে মুখে মাস্ক পরে ফারহা আর ঝুমুর দুজনে বেরিয়েছে। উদ্দেশ্য হচ্ছে স্নেহার বাড়ির, মানে আরিয়ানদের বাড়ি। আরিয়ান যেহেতু ছুটিতে আছে, সেই হিসাবে তাদের দুজনকে এখন পাওয়া যাবে। আরিয়ান জরুরি অবস্থায় ফের ছুটি নিয়েছে। সবটা তাসফিন অনেক কষ্টে ম্যানেজ করেছে। আপু, ওদের জন্য কিছু নেবে না? ঝুমুর এটাই ভেবে চলেছে এতক্ষণ ধরে। কি নেওয়া যায় তাদের জন্য, সেটাই ভাবছি। ছোট বাবাজি, কি নেওয়া যায় বলো তো? ফারহা আশেপাশে তাকালো। সামনেই মার্কেট, সেখান থেকে যদি দুজনের জন্য শপিং করে তাহলে কেমন হবে? অবশ্য স্নেহা ভীষণ ভালোবাসে শপিং করতে। আপু চলো, শপিং করে নিয়ে যাই। এমনিতেও স্নেহা ভীষণ পছন্দ করে শপিং করতে। ঝুমুর আর অমত করলো না। দুজনে মিলে শপিং করলো। টুকটাক আরো অনেক কিছু গিফট নিয়ে গেল স্নেহার বাড়িতে। সকাল সকাল তাদের দেখে একটু চমকে যায় আরিয়ান। আরে বাস,
ভাবি আর ঝুমুর দুজনেই একসাথে? ঝুমুর মুচকি হাসি উপহার দিল। হ্যাঁ ভাইয়া, আমরা। ফারহাদ চঞ্চল বালিকার ন্যায় বলল, হ্যাঁ ভাইয়া, আমরা চলেই এলাম। তাছাড়া তুমি আমার বোনকে কেমন রেখেছো জানতে হবে না? বলতে পারো তদারকি করতেই এসেছি। উচ্চ স্বরে হেসে ফেলল আরিয়ান। আচ্ছা বাবাই, এসো। বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতরে এসেই তদারকি করো। তিনজন ভেতরে প্রবেশ করলো। স্নেহা কিচেনে ছিল। আরিয়ান বলছিল রান্নার প্রয়োজন নেই, কিন্তু সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো মেয়েটা রাঁধতে চাইলো। আরিয়ান উম, আর মানা করেনি। বসার ঘরে কথার শব্দে বেরিয়ে এলো সে। পরনে গাঢ় নীল রঙের শাড়িটা। ঝুমুর ফারহা দুজনেই স্নেহাকে দেখে আশ্চর্য হয়। ফারহার পল্লব ঝাপটায় বার কয়েক। স্নেহা কি যে শাড়িতে এত সুন্দর দেখায়! তোমরা কখন এলে, ফারু? ফারহা ঝট করে এগিয়ে গিয়ে ধরে স্নেহাকে। দীর্ঘ 2 দিন পর তাদের দেখা হলো। আনন্দে আত্মহারা ফারহা। দুগালে হাত রেখে বলল, মাশাআল্লাহ স্নেহা, তোকে কত কিউট লাগছে, পুরাই নায়িকা। সহসা হেসে ফেলল স্নেহা। ঈষৎ লাজ নিয়ে ফিরে তাকায় আরিয়ানের দিক পানে। হাস্যোজ্জ্বল মুখে তার দিকেই তাকিয়ে ছিল সে। ঝুমুর একে একে সবগুলো প্যাকেট দেখাতে লাগলো। এই যে, এগুলো তোমাদের জন্য। আরিয়ান ভাইয়া নিশ্চয় তোমাকে কিছু দেয়নি, আনরোম্যান্টিক মানুষ। পিট পিট চোখ করে তাকালো আরিয়ান। স্নেহা মৃদু স্বরে বলল, তোমরা বসো, আমি নাস্তা রেডি করি। ঝুমুর চটজলদি বলল, দাঁড়াও দাঁড়াও, আমিও যাব তোমার সাথে, একা পারবে না স্নেহা। ঝুমুর গুটি গুটি পায়ে এগিয়ে গেল হেল্প করবে স্নেহাকে। ফারহা আনন্দিত হয়ে এগিয়ে গেল আরিয়ানের দিকে। ভাইয়া, স্নেহার জন্য দারুণ একটা শাড়ি নিয়েছি, তুমি ওইটা ওকে দিবে? ঠিক আছে, তাহলে অনেক খুশি হবে। মাথা চুলকে হাসলো আরিয়ান। আমার মিষ্টি ভাবি যান, আমি যে অলরেডি আপনার বোনের জন্য অহরহ গিফট আর শাড়ি কিনে ফেলেছি। চোখ দুটো বড় বড় হয়ে এলো ফারহার। সত্যি? জি। এসো দেখাই। ফারহাকে নিয়ে গিয়ে একে একে সবগুলো জিনিস দেখাতে লাগলো। হলুদ, লাল আর খয়েরি রঙের মধ্যে 3টে শাড়ি নিয়েছে তার জন্য। ফারহা সবকিছু দেখে সত্যি আশ্চর্য হয়েছে। ভাইয়া, আপনি এত কিছু কিনে নিয়েছেন? সত্যি বলছি, আমি ভাবতেও পারিনি। দারুণ হয়েছে সবকিছু, সত্যি বলছি। কিন্তু আমি যে এগুলো নিয়ে এলাম, আমি ভেবেছিলাম আপনি আপনার বন্ধুর মতো হবেন। শব্দ করে হেসে উঠল আরিয়ান। আহারে ভাবির মন খারাপ করবেন না, নট। এগুলো রাখবো, সমস্যা কই? হতাশ হলো ফারহা। ইস, তার লেফটেন্যান্ট সাহেব যদি এত ভালোবাসা দিয়ে তার জন্য শাড়ি নিয়ে আসতো, তাহলে ফারহা কতই না খুশি হতো। নবীন এসেছে ঢাকা কথাটি কেউ জানে না, শুধু ঝুমুর ব্যতীত। আজ হঠাৎই ফোন এলো, কসিংয়ে ছিল ঝুমুর। হঠাৎ নবীনের কল পেয়ে কিঞ্চিত বিস্ময় প্রকাশ করলো সে। ক্লাস শেষে বেরিয়ে এলো সে। নানা কথাবার্তা হচ্ছে আশেপাশে। নবীনকে ফের কল করলো ঝুমুর। হ্যাঁ নবীন, বলো। হুট করেই ব্যস্ত কণ্ঠে বলল সে, তোমার ভার্সিটির সামনে আসি, আসতে পারবে? হকচকিয়ে গেল ঝুমুর। নবীন ঢাকায়, কথাটা শুনেই বুকের ভেতর ধক করে উঠল তার। তুমি ঢাকায় নবীন? হ্যাঁ, তাড়াতাড়ি আসো। ঝুমুর অপেক্ষা করলো না, দ্রুত ক্রসিং থেকে বেরিয়ে এলো। বড় রাস্তার মোড়ে এসে একটা অটো রিক্সা ধরে। আজকে গাড়ি নিয়ে আসেনি, তাই অটোতে যেতে হবে তাকে। ভার্সিটির কাছাকাছি যেতেই নজরে এলো সফেদ রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছে নবীন। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ ভীষণভাবে কানে বাজছে ঝুমুরের। পা টিপে টিপে এগিয়ে গেল সে। নবীন! চিরচেনা কণ্ঠস্বর। ফিরে তাকালো নবীন। ঝুমুরকে দেখেই চমৎকার হাসলো। বই পড়ুয়া ম্যাডাম, চলে এসেছো? কিঞ্চিত অবাক হলো ঝুমুর। নবীনের এখনো এখানে আসার কারণটা বুঝতে পারছে না সে। নবীন, তুমি এখানে সবাই জানে? না মানে হঠাৎ করে ঢাকায়? ঘাড় ফিরিয়ে ডানে বামে এক পলক দেখে নিল নবীন। চলো যাওয়া যাক। নবীন ঝুমুনের নরম হাতটি চেপে ধরে, নিজের সঙ্গে করে তাকে নিয়ে যেতে লাগলো। ঝুমুর আশ্চর্য হলো। আরে আরে, কোথায় যাচ্ছি আমরা? আর তুমি ভার্সিটিতে এলে কেন, বাড়িতে না গিয়ে? চলো, এরপর দেখতে পারবে। ঝুমুর কিছু বলতে গিয়েও আর পারল না। নবীন ঝুমুরকে নিয়ে যেতে লাগলো।
বারান্দায় বসে মাহিরকে নিয়ে আড্ডা দিচ্ছে রুবেনা শেখ। নূপুর ওর কাপড়গুলো গুছিয়ে রাখছে। সদ্য জ্বর থেকে উঠেছে ছেলেটা। জ্বরের কয়েকটা দিন কিভাবে যে পার করেছেন একমাত্র সেই জানে। আকাশ যেন অভিমানে মুখ ফিরিয়ে রেখেছে। তার চোখের পাতা ভারী কালচে মেঘে ঢেকে গেছে চারিদিক। সূর্যের সোনালি হাসি আজ থেমে গেছে কোনো এক অজানা কষ্টে। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠছে, যেন ক্রোধের ঝলকানি। বাতাসে এক অদ্ভুত ভার, চুপচাপ, কিন্তু ভেতরে ভেতরে এক উন্মাদনা জমে উঠেছে। মেঘের গহ্বরে সেধিয়ে থাকা বৃষ্টির দল এখন নামবার অপেক্ষায়। গুড়ি গুড়ি বৃষ্টির প্রথম ফোঁটা যেন আকাশের গোপন কান্না। ধীরে ধীরে সে ফুঁপিয়ে কাঁদবে, আর চারপাশ সিক্ত হবে এক বিষণ্ণ ভালোবাসায়। পাতা নড়ে উঠবে, ছাদে টুপটাপ শব্দ, আর বাতাসে ভেসে বেড়াবে এক অদ্ভুত শূন্যতা। নূপুর ব্যস্ত পায়ে ছাদের দিকে গেল। কাপড় মেলা আছে ওখানে, এক্ষুনি তুলতে হবে। ছাদে গিয়ে দ্রুত কাপড়গুলো তুলতে গিয়ে লক্ষ্য করে নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে নেহাল। নিহালকে দেখে কিঞ্চিত চমকে ওঠে সে। তাকিয়ে থাকতে পারল না। গুড়ুম গুড়ুম শব্দ তুলে বৃষ্টি হচ্ছে। নূপুর ত্রস্ত পায়ে ছাদ থেকে নেমে এলো। কিন্তু নেহাল এখানে কি করছে তা নিয়ে ভাবুক সে। একরাশ দ্বিধা নিয়ে বসার ঘরের দিকে এগিয়ে গেল। আম্মু, নেহাল ভাইয়া এসেছে। নেহাল এসেছে বিষয়টি অবাক করছে না রুবেনা শেখকে। ছেলেটা নিজ কর্তব্য ঠিকই পালন করছে। রোজ রোজ এসেছে, একবার হলেও তাদেরকে দেখে না। তবে তা আর বেশি দিন নয়, তাকেও ফিরে যেতে হবে সমুদ্রে। নূপুর, আমি মাহিরকে দেখছি, তুই বরং একটা ছাতা নিয়ে যা। কিছুটা অস্বস্তিতে পড়ে গেল নূপুর। সে যাবে? যদি নিহাল আবার অন্য কিছু ভাবে? তবে ভাবনার সম্ভাবনা নেই। এতগুলো বছরে একটিবারের জন্য খারাপ আচরণটুকুও পর্যন্ত করেনি, তাহলে আজকে কেন করতে যাবে? দ্বিধা কাটিয়ে ছাতা তুলে নেয় নূপুর। একটি তার জন্য, অন্যটি নেহালের জন্য। ছোট ছোট কদম পেলে এগিয়ে গেল সে। ইতিমধ্যেই অনেকটা ভিজে গেছে নেহাল। হাতের সাহায্যে শার্ট ঝেড়ে নেওয়ার বৃথা চেষ্টা করছে। নূপুরকে দেখে থমকে যায়। হাতটা থামে তৎক্ষণাৎ। দুজনের মধ্যে দু হাতের দূরত্ব হবে। নূপুর নত মস্তকে মৃদু স্বরে বলল, আমও বলেছে ভেতরে আসতে, না হলে ভিজে যাবেন। নিহালের দিকে ছাতাটা বাড়িয়ে দিতেই তা সযত্নে নিয়ে নিল নেহাল। নূপুর এক মুহূর্ত অপেক্ষা করলো না, উল্টো ঘুরে ভেতরের দিকে আসতে লাগলো। প্রিয় মানুষটাকে কাছ থেকে দেখতে পেয়ে ভেতরে প্রচন্ড শান্তি অনুভব করছে প্রেমিক পুরুষ। হয়তো ছুতে পারবে না, কিন্তু দূর থেকে ভালো তো বাসতে পারবে অবশ্যই। আকাশ যেন হঠাৎ করেই সমস্ত অবরুদ্ধ ক্রোধ উগলে দিচ্ছে। মুহূর্তেই ঝড়ো হাওয়ার গাছপালা কেঁপে উঠছে, আর প্রলয়ের মতো বৃষ্টি নেমে এসেছে মাটির বুকে। প্রতিটি ফোঁটা যেন পাহাড়ি ঢলের জেদ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে পৃথিবীর বুকে। সবচেয়ে চারপাশে শুধু জল, কাদার ছাপ, আর তুমুল শব্দে নেমে আসা শ্রাবণের জবাবহীনতা। রাস্তাঘাট সব যেন এক একটা ক্ষত বিক্ষত চিত্রকল্প। গর্তে জমে থাকা পানিতে আর কাদা মাখা পথ যেন কোনো যুদ্ধ বিধ্বস্ত শহর। পথচারীদের কষ্ট চোখে পড়ার মতো পা ডুবিয়ে পা ফেলে সামনে যাওয়া যেন এক একটা পরীক্ষার চূড়ান্ত অধ্যায়। যানবাহনগুলোর চাকা কাদা ও পানিতে আটকে যায় বারবার, আর চারপাশে শুধু একটানা ঝাপসা হয়ে আছে। বৃষ্টিতে ভিজে জবুথুবু অবস্থা ঝুমুরের। রাস্তা, একটা মানুষ তো দূরে থাক, কাকপক্ষীও পর্যন্ত নেই। অথচ নবীন ঠায় দাঁড়িয়ে আছে। কি করছো? এটা চলো, ভিজে গেছি আমরা। নবীন এখনো দাঁড়িয়ে আছে, নড়ছে না। ঝুমুর বিরক্ত হয়ে বলল, থাকো তুমি, গেলাম আমি। ঝুমুর যেতে নেবে, আকস্মিক হাতে টান পড়ে তার। পুরুষ্ঠ বক্ষে এসে পড়ল সে। পিটপিট চোখ করে তাকানোর চেষ্টা করছে সে। চোখের পাতা ছুঁয়ে যাচ্ছে বৃষ্টির ফোঁটা। চোখ মেলে তাকানোর পূর্বেই পুরুষ্ঠ ওষ্ঠদ্বয় ছুঁয়ে দেয় তার কপাল। অনাকাঙ্ক্ষিত চুম্বনে ক্ষীণ কেঁপে উঠল ঝুমুরের অন্তরস্থল। শোনো, হুট করে ভালোবেসে ফেলেছি। এখন তুমি মেনে নাও বা না মেনে নাও, কিছুই করার নেই।
এইরকম প্রেমের প্রস্তাবে ঝুমুর হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারল না। চুপ রইল ক্ষণকাল। অতঃপর বলল, কি বললে আবার বলো। খুব যত্নে হাতটি ছেড়ে দিল নবীন। চোখে মাদকতা মেশানো। রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ে সে। পকেট থেকে বের করে আনে খুবই স্নিগ্ধ একটি জিনিস, বেলি ফুলের মালা। অনেকেই তো গোলাপ ফুল, রিং এগুলো দিয়েই প্রপোজ করে। আমি না হয় ভালোবেসে বেলি ফুলের মালা দিলাম, তুমি কি তা সানন্দে গ্রহণ করবে? পিসেল হাসে ঝুমুর। এবার কি বলা উচিত না করা উচিত? মোটেও না। এইরকম প্রেম নিবেদন কজন করেছে তাকে? সবাই তো বহু কথা বলে, এন করব ত্যান করবে এই সমস্ত, কিন্তু কজন ভালোবেসে বলে সানন্দে গ্রহণ করবে? গ্রহণ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। ক্ষণিকের জন্য থমকে যায়, দ্বিধা নিয়ে শুধোই। কি শর্ত? আমাকে কি দিতে পারবেন? ফাঁকা ঢোক গিলল সে। দেওয়ার মতো তো তার কাছে কিছুই নেই। ঝুমুর, আমার কাছে আমি ছাড়া তোমাকে দেওয়ার মতো তো কিছুই নেই। যদি চাও তাহলে বুক ভরা ভালোবাসা দিতে পারি, সারা জীবন পাশে থাকবো কথা দিতে পারি। খুব বেশি না হলেও যতটুকু ভালো রাখা যায় ততটুকু চেষ্টা করতে পারি। ডান হাতটা বাড়িয়ে দিল ঝুমুর। তাহলে পরিয়ে দাও। শর্ত? আমার দাবি কিছু চাওয়ার ছিল, কিন্তু তুমি যা দিচ্ছ সেগুলো প্রায় বিলুপ্ত। কেউ কাউকে মন থেকে ভালোবাসে না এখন। সেখানে ফ্রিতে যদি ভালোবাসার সাথে জীবন সঙ্গী পায়, তাহলে কেন মানা করব? নবীন এক পলক দেখে নিল ঝুমুরের স্নিগ্ধ মুখখানা। অতঃপর অপেক্ষা না করে পরিয়ে দিল বেলি ফুলের মালাটা। এই বুঝি প্রেম নিবেদন? দুজনের আনন্দের চাপ মুখয়ব জুড়ে স্পষ্ট। দুপুরবেলা আকাশটা ম্লান হয়ে আছে। এই যে কাল থেকে বৃষ্টি হয়েছে, তাই আজকেও আকাশটা মাঝে মধ্যে ঘন কালো মেঘে ঢাকা পড়ে, আবারও একটু পরে মেঘ উড়ে যায়। ফারহা টেবিলে বসে আছে, ঠিক মতো খায়নি সে। এদিকে সবার খাওয়া প্রায় শেষ। ফারহাকে জোরপূর্বক খেতে বসিয়েছেন রুবেনা শেখ। প্লেটে চামচ নাড়াচ্ছে সে। মনে মনে ভীষণ রাগ লাগছে লেফটেন্যান্ট সাহেবের ওপর। গেল তো গেলই, আজকে 2 দিন একটা বারও কল পর্যন্ত করলো না। মাঝে মাঝে ফারহার মনে হয়, বেডা বাইরে গেলে ভুলে যায় সে বিয়াত্তা। রাগে ফুঁসছে ফারহা। অনুভব করলো আরো একটা অস্তিত্ব। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে সেই দিকে তাকালো। হলুদ রঙা শার্ট পরে দাঁড়িয়ে আছে সাইফুল শেখ। হয়তো হবে বাইরে থেকে ফিরেছে। ফারহা কিছু বলল না। সাইফুল এগিয়ে এসে ঠিক তার পাশের চেয়ারে বসলো। কিঞ্চিত অবাক হলো ফারহা। লোকটা যেন গা ঘেঁষে বসছে তার। ফাঁকা ঢোক গিলে সে উঠে গেল। সেই দিনের কথা স্মরণে এলো তার। বিয়ের আগের দিন কেমন করে যেন তাকে জড়িয়ে ধরেছিল এই লোকটা। খুবই বিশ্রী একটা অনুভূতি। ফারহা দাঁড়াতে চাইল না, চুপচাপ হাঁটতে লাগলো। আকস্মাৎ তাকে থামিয়ে দিয়ে বলল সাইফুল, আরে কোথায় যাচ্ছ ফারহা? পা জোড়া থামে ফারহার। পেছনে ফিরে তাকাতে ইচ্ছে করলো না, কিন্তু উপায় নেই, সে ফিরে তাকালো। কিচেনে যাচ্ছি ভাইয়া, আপনি কি কিছু বলবেন? না, বলছিলাম এখানে এসে বসো একটু, সারাদিন তো কাজই করো। প্রস্তাব পছন্দ হলো না ফারহার। যে কোনো তার যেন সাথে বসতে যাবে। সে কেন তার সাথে বসতে যাবে? ফারহা অনুভব করেছে আরিয়ান বা নিহাল দুজনেই তো তাসফিনের বন্ধু। তাদের সাথে যতটা সহজ হতে পারে ততটা সাইফুলের সাথে হতে পারে না। লোকটার চাহনি বিশ্রী, তার আচরণ সবকিছুতেই গা গুলিয়ে ওঠে ফারহার। ফারহা আপত্তি জানিয়ে বলল, আমার তো সামনে এক্সাম ভাইয়া, আম্মু বলেছেন খাওয়া শেষে একটু পড়তে। আপনি বরং বসুন, আমি আসছি। ফারহা সাইফুলের উত্তরের অপেক্ষা আর করলো না। চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। রুমটা বড্ড ফাঁকা লাগছে তার। মিনিট 10 পর টুং টুং শব্দ করে ফোনটা বেজে উঠল। বালিশের নিচে রাখা। উচ্চ শব্দ শুনে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ফোনটা রিসিভ করে ফারহা। আরিফা আহমেদ কল করেছেন। মায়ের ফোনটা পেয়ে আনন্দে আত্মহারা ফারহা। হ্যালো আম্মু, কেমন আছো? আরিফা আহমেদ রান্না করছিলেন। এই ফাঁকে ভাবলেন মেয়েটার সাথে একটু কথা বলা প্রয়োজন। শুনেছে তাসফিন চলে গেছে, মেয়েটা নিশ্চয়ই একা আছে।
তবে ও বাড়ির সবাই যে তাকে খুব ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই ওনার। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি আম্মু। আব্বু কোথায়? তোর আব্বু বাইরে বারান্দায় আছে, ভাইজানের সাথে কি সব আলোচনা করছে। ফারহাদ ছোট্ট করে জবাব দিল, ও। আরিফা আহমেদ চিন্তিত ভঙ্গিতে বলেন, শোন, চাচির সাথে কথা বল, তোর সাথে কথা বলবে বলছে কাল থেকে। আচ্ছা দাও। শাইলা আহমেদ দোতলায় ছিলেন। আরিফা আহমেদের গ্যাসের আগুন কমিয়ে দিয়ে ফোনটা নিয়ে দোতলায় গেলেন। মানুষটা কিছুদিন যাবৎ বড্ড অসুস্থ। স্নেহার সাথে ওই রকম অবস্থা হয়েছিল, তারপর হুট করে বিয়েও হয়ে গেল। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। ঘরের এক কোণে চুপচাপ বসে আছেন তিনি। আগমন ঘটে আরিফা আহমেদের। আপা, ফারহার সাথে কথা বলো, ফোনে আছে ও। শায়লা আহমেদ ত্রস্ত পায়ে এগিয়ে এসে ফোনটা হাতে নিলেন। কেমন আছিস ফারহা মা? আমি ভালো আছি, কিন্তু তুমি কি করছো? নিজের অবস্থা, এত অসুস্থ হলে চলবে? চোখ দুটো খিচিয়ে বুঝে নিলেন শায়লা আহমেদ। কান্নাটুকু আটকে নিয়ে স্বাভাবিক স্বরে বলেন, আমার স্নেহাটা কেমন আছে রে? ফারহার হাস্যোজ্জ্বল মুখেই বলল, স্নেহা যে ঠিক কতটা ভালো আছে তুমি স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবে না। আরিয়ান ভাইয়া স্নেহাকে খুব ভালো রেখেছে, মেয়েটা ভালো আছে। কথাটা জানতে পেরে প্রশান্তির নিঃশ্বাস পেলেন শায়লা আহমেদ। ফারহা এবং স্নেহা দুজনেই ছোট। ফারহাকে সামলে নেওয়ার জন্য তাসফিন ছিল, কিন্তু স্নেহার জন্য যে কেউ ছিল না। যাক, অবশেষে তারও কেউ হয়েছে। ফোনের টুং শব্দে ফোনটা তুলে নিল নেহাল। সেই নামটি আবারও দেখে খানিকটা রাগ হলো তার। কি সমস্যা পৃথা? বারবার কল করছো কেন? অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা অষ্টাদশী কন্যা পৃথা তীব্র অভিমান নিয়ে বলল, স্যার, আপনি কেন আমার সাথে কথা বলছেন না? কেন দেখা করছেন না? ক্রোধিত হলো নেহাল। তুমি কি চাও পৃথা? আমি এখন তোমার পিছু পিছু ঘুরঘুর করব? ফর গডস সেক পৃথা, এই পাগলামোগুলো থামাও। অশ্রুকণায় ভরে ওঠে আখি জোড়া অষ্টাদশীর। আপনি এভাবে কেন বলছেন স্যার? আমি তো আপনাকে। শ্, একদম চুপ। এসব কথা বলবে না পৃথা। ফোনটা সপাটে রেখে দিল নেহাল। জানালার কাছে বসে থাকা অষ্টাদশী আকাশপানে দৃষ্টি ফেলল। ভঙ্গুর হৃদয় আর্তনাদ করে বলতে চাইল, কারোর ভাগ্যে লেখা থাকে না কারোর বুকের আশ্রয়, আর কারোর কপালে জোটে শুধু চোখের জল আর নীরব অপেক্ষা। সবকিছু যেন পূর্বলিখিত প্রেমও, অপূর্ণতাও। বড়সড় একটি সমুদ্রের ধারে আজকের দিনটি এক বিশেষ নজরদারি আর উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে। লেফটেন্যান্ট জাহাজটি শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় গতিতে সমুদ্রের ওপর ভেসে চলেছে। এর পালের ছায়া দীর্ঘ হতে হতে বিস্তৃত আকাশের সাথে মিলিয়ে যাচ্ছে। প্রতিটি জাহাজের ঢেউ ভেঙে সাগরের জল ফেনায়িত হয়ে উঠেছে। তবে লেফটেন্যান্টের জাহাজ নীরব অগ্রযাত্রা যেন সতর্কতার সঙ্গে এই সমস্ত কিছু উপেক্ষা করে এক এক রকম লক্ষ্য স্থির। গোপন সূত্রে জানা গেছে আজকের দিনটি আরো গুরুত্বপূর্ণ। কিছুটা দূরে গোপন পথে সমুদ্রের অন্ধকারে আরেকটি বিশাল জাহাজ চলতে থাকে, যার উদ্দেশ্য কিছু নিষিদ্ধ এবং অবৈধ মালপত্র পৌঁছে দেওয়া। সেই জাহাজ থাকতে পারে মাদক, অস্ত্র কিংবা চোরাচালানকারী দামি রত্ন, সবকিছুই, যেগুলো এদিক একদিকে তো দেশের নিরাপত্তাকে বিপন্ন করবে, অন্যদিকে সাগরের অনিরাপদ পথে এগিয়ে চলে চোরা কারবারিরা। লেফটেন্যান্টরা জাহাজ এখন গভীরভাবে টহল দিচ্ছে, যেন একটি ঘূর্ণিঝড়ের চোখে আটকে গেছে তার সমস্ত মনোযোগ। তার চোখে পড়েছে না শুধু সমুদ্রের বিশালতা, বরং সেই অবৈধ জাহাজের গতিপথ, যা শত্রুর মতো সমুদ্রের বুকে পা ফেলে রেখে চলে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ খুবই সতর্ক ভঙ্গিতে তার সহকর্মীদের দিকে ইশারা করলেন। তার চোখে ছিল এক দৃঢ় অভিব্যক্তি, যেন সমুদ্রের বিশালতার মধ্যে সে যেন অদৃশ্য শত্রু ঘুরে বেড়াচ্ছে, তা এখন তাদের কপালে ঝুলছে। তার দৃষ্টি যেন সুচালো হয়ে উঠেছে, এমনকি একটি ক্ষুদ্রতম ইশারাও যেন প্রয়োজনীয় তার জন্য। দূরে সাগরের গভীরতার মধ্যে এক রহস্যময় জাহাজের স্যালুয়েট স্পষ্ট হতে শুরু করেছিল,
নাইম, ওই দেখো। তাসফিনের কণ্ঠে তীব্র সতর্কতা, তার গলা গভীর হয়ে উঠেছে। গোপন সংকেত। নাইম ইসলাম। লেফটেন্যান্টের নির্দেশ দ্রুত চোখ মেলল। দূরের অন্ধকারের জাহাজটির স্যালুয়েট যেন আরো পরিষ্কার হয়ে উঠেছে, বড় এবং ভয়ঙ্কর। তার চোখে অসীম সতর্কতা, কারণ সে জানে এখানে আর কোনো ভুলের অবকাশ নেই। কমান্ডার, সবাই সতর্ক হও। তাসফিনের নির্দেশ যেন এক গভীর নিঃশ্বাসের মতো হাওয়ায় ভেসে যায়। এক মুহূর্তের জন্য পুরো জাহাজ নীরবতা, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের উপস্থিতি অনুভব করছে। কিন্তু তাসফিন এবং তার দল জানে এটা আর কোনো সাধারণ টহল নয়। আজকের এই রাতটি এক অন্যরকম। যতই জাহাজটি কাছে আসতে থাকে, ততই তার সংকেত পরিষ্কার হয়। এটি কোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ নয়, বরং চোরাচালানকারী। মুহূর্তের মধ্যে এক দারুণ রণকৌশলে তারা প্রস্তুত হয়ে যায়। হঠাৎ সাগরের নীরবতা ভেঙে ওঠে, গোলাগুলি শুরু হয়। শব্দের তীব্রতা যেন আকাশের মধ্যে ঢেউ তুলেছিল, এবং সমুদ্রের জল মেঘের মতো কাঁপতে থাকে। লেফটেন্যান্ট তাসফিন শেখের নিঃশব্দ আদেশে তারা অন্ধকারে নিজেদের অস্তিত্ব স্পষ্ট করে তোলে, যেন এক অসীম যুদ্ধে একে অপরের মুখোমুখি। পাচারকারীরা বুঝতে পেরেছিল যে তাদের পালানোর কোনো পথ নেই। তাদের জাহাজ সমুদ্রের গভীরে আছড়ে পড়ছিল, কিন্তু তাসফিন ও তার দলের রণকৌশল সুনির্দিষ্ট এবং নিখুঁত। গোলাগুলির শব্দ মিশে গিয়েছিল জাহাজের কপালে বাজানো স্রোতের সাথে, কিন্তু পাচারকারীরা বুঝতে পারছিল এটা আর পালানোর সুযোগ নয়। অফিসার নাইম ইসলাম এক নিঃশ্বাসে শীতলভাবে জাহাজটি লক্ষ্য করল। তার হাতে থাকা রাইফেল প্রস্তুত। সোজা এক নজর দেখে নেওয়ার পর সে বুঝে গেল এটার একমাত্র সমাধান গোলাগুলি থামিয়ে সমুদ্রের ওই বিশালত্বে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। পাচারকারীরা নিজেদের হাল ছেড়ে দেয়, তাদের ইঞ্জিন থেমে যায়, আর জাহাজটি একেবারে নিরুৎসাহিত হয়ে সমুদ্রের বুকে থেমে যায়। তাসফিন শেখ এবং তাদের দল শিকারকে ধরেছে। পাচারকারীরা যুদ্ধের সব পালা হারিয়েছে। বুকের ভেতর অজানা ভয় কু ডাকছে ফারহার। কিছু একটা হতে চলেছে। কেমন জানি অস্থির লাগছে তার। তার লেফটেন্যান্ট সাহেব কি ঠিক আছে তো? কিছু হয়নি তো তার? চিন্তায় চিন্তায় হাঁসফাঁস করছে ফারহা। তার জানা নেই সে কেমন আছে। তাসফিন শেখ এক মুহূর্ত যেন নিজের সমস্ত শক্তি একত্রিত করে সজাগ হয়ে দাঁড়িয়ে রইল। সমুদ্রের অন্ধকারে ছড়িয়ে থাকা এক নিঃশব্দ শীতলতা, যেখানে শুধু তার নিজের শ্বাসের শব্দই কেবল প্রতিধ্বনিত হচ্ছে। তার চোখের সামনে তখন সে দৃশ্য যা কখনো তার কল্পনায় আসেনি। তার নিজের ভাই সৌহার্দ্য শেখ, যে কিনা এক ন্যায়পরায়ণ লেফটেন্যান্ট হিসাবে পরিচিত, আজ সেই ভাইকে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাসফিনের মনে এক তীব্র দোলাচল চলে আসছে। পৃথিবীটা যেন এক নিমিষে বদলে গিয়েছে। তার পায়ের নিচের মাটি অনুভূতি হারিয়ে গেছে। সৌহার্দ্য ছিল তার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তাদের একে অপরের প্রতি ছিল গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। কিন্তু আজ সে শুনেছে সৌহার্দ্য শেখের নাম এক অবৈধ চোরাচালান চক্রের সাথে জড়িত। তাসফিন কখনো ভেবেছিল না তার ভাই এমন কিছু করতে পারে। ইন্টারোগেশন রুম, সেখানে রাখা হয়েছে সৌহার্দ্যকে। কিছুক্ষণ পরেই সেখানে যাবে তাসফিন। সে ভেবে পাচ্ছে না রাইমা শেখ এবং আলাফ শেখকে কি উত্তর দিবেন। তারা যে ভেঙে পড়বে। সাইফুল নেই বাড়িতে, তার কোনো খোঁজ খবর নেই। সে কোথায় আছে জানে না নূপুর, কাউকে কিছু বলতেও পারছে না। রুবেনা শেখ যতবার জিজ্ঞাসা করেছে সাইফুল কোথায়, ততবারই মিথ্যে বলতে হয়েছে তাকে। এবং কি আজ বিকালে রেজওয়ান শেখ পর্যন্ত জিজ্ঞাসা করেছে সাইফুল কোথায়। প্রতি উত্তরে নূপুর বলেছে সে একটু বাইরে বেরিয়েছে। আমু খাবো, আধো আধো কণ্ঠে বলল মাহির। তখনই কলেজ থেকে ফিরেছে ফারহা। মাহির বাবু, আমি এসে গেছি, চলো আমার সাথে খাবে। খুশিতে গদগদ মাহির। ফারহা চট করে হাত মুখ ধুয়ে এলো। নূপুর তৎক্ষণাৎই টেবিলের খাবার দিয়ে দিল।
দুপুরের খাবার সবাই একসাথে খেয়েছে। খাওয়া শেষে ঔষধ খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছেন রুবেনা শেখ। রিজওয়ান শেখ বরাবরের মতোই নিজের শপে চলে গেছেন। সাইফুল বাড়িতে নেই, তাতে বেশ শান্তি লাগছে ফারহার। কয়েকবার চেষ্টা করেছিল নূপুরকে সাইফুলের কথাটা বলার, সরাসরি না বলেও তার ভাব সাব মোটেও পছন্দ হয়নি ফারহার নিকটে। একবার ভেবেছিল তাসফিনকে বলবে, সেই জন্য ফোন পর্যন্তও করেছে, অথচ ফোনটা লাগেনি। হয়তোবা নেটওয়ার্ক জনিত সমস্যা হয়েছে। রুমের এক কোণে বড়সড় একটা ছবি লাগানো তাসফিনের, তার নিচের টেবিলে অনেকগুলো ছোট ছোট ছবি ফ্রেম করা, তার মধ্যে একটা তার ইউনিফর্ম পরা। হাতে তুলে নিল ছবিটা। কি স্নিগ্ধ মুখশ্রী! আনমনে হেসে ফিসফিসিয়ে বলল, ও লেফটেন্যান্ট সাহেব, আমি আপনাকে বড্ড মিস করছি। আপনি কবে ফিরবেন বলুন তো? আমার যে একা একা ভালো লাগছে না। ফারহা অনুভব করলো কেউ খুব নিকটবর্তী তার। আলগোছে ছুঁয়ে আছে তার মেদহীন ওদর। ধীরে ধীরে তার ক্লিন শেভ করা গাল ছুঁয়ে যাচ্ছে গ্রীবাদেশ। লজ্জায় আড়ষ্ট ভঙ্গিতে চোখ খিচিয়ে বুঝে নিল ফারহা। লেফটেন্যান্ট সাহেব, আই নিড ইউ ব্যাডলি সুখ। স্পর্শটুকু গাঢ় হলো, হাতের গভীর স্পর্শে মুচড়ে যাচ্ছে ফারহা। কুণ্ঠিত হচ্ছে নাজুক বদনখানি। ভ্রম, চোখ খুলে থতমত খেয়ে গেল ফারহা। কল্পনা করছিল সে, ইস, কি সব আজগুবি কথা ভাবছে, কিন্তু করবেটা কি? লোকটাকে প্রচন্ড মিস করছে। বাব্বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে এক্ষুনি। আউল মার্কা কবিতা শুনে থতমত খেয়ে গেল স্নেহা। সজোরে ধাক্কা দিল ফারহার মাথায়। এসব কি বলছিস তুই? কবিতা? আরেক দফা আহাম্মক বনে গেল স্নেহা। স্নেহা বাড়িতে একা থাকবে বলে আরিয়ান এখানে দিয়ে গেছে তাকে। রুবেনা শেখ বড্ড খুশি হয়েছেন এখানে আসাতে, কিন্তু রাইমা শেখ নাক কুঁচকে নিয়েছেন। তবে তাতে পাত্তা দিলেন না রুবেনা শেখ। সেই থেকে আড্ডা দিচ্ছে ফারহা আর স্নেহা দুজনে। এইটা কবিতা? তোর চেয়ে আমি ভালো বলতে পারি। ফারহা সপাটে হেসে বলল, তাহলে বল। সর চোখের সামনে থেকে। নূপুর আস্তে আস্তে বেগুনি দিয়ে এলো সবার জন্য। ফুরফুরে মেজাজে দোতলা থেকে নেমে এলো ঝুমুর। নবীনের প্রেম নিবেদনের পর থেকে ভীষণ আনন্দে থাকে ঝুমুর। আজকেও তাই। আপু, বেগুনি? হুম। নূপুর ছোট্ট করে জবাব দিল। ফারহা চট করেই একটা হাতে তুলে নিল। উফ আপু, এত ভালো লাগে এটা খেতে, কি বলবো। স্নেহা নিজেও এক পিস তুলে নিল। পর পর প্লেট খালি হয়ে গেল মুহূর্তের মধ্যে। দারুণ হয়েছে নূপুর আপু। তৎক্ষণাৎ শোনা গেল বাইরে থেকে আসা কণ্ঠস্বর, আমাদের রেখে একাই ঠুসে যাচ্ছ, এ তো মহা অন্যায়। নেহাল আর আরিয়ান একই সঙ্গে এসেছে। দুজনকে দেখে ঝুমুর গদগদ প্রায়। ফারহা কম যায় না। ভাই ভোমরা, এসে এসো এসো। জুতো জোড়া খুলে ভেতরে এলো দুজনে। নেহাল আর চোখে এক পলক নূপুরকে দেখে। আরিয়ান ফুরফুরে মেজাজে এগিয়ে গিয়ে স্নেহার কাছে বসলো। স্নেহা খানিকটা সিটিয়ে গেল, হাঁসফাঁস ভঙ্গিতে চাইলো আরিয়ানের দিকে। লোকটা কেমন দুষ্টু হাসছে। সি সি রে, নূপুর আপা, আমাদের জন্য রাখলে না? নূপুর তড়িৎ গতিতে বলল, আরে না না, রান্নাঘরে আরো আছে, বসো তোমরা। নূপুর চটজলদি গিয়ে এগিয়ে রান্নাঘর থেকে বাকিদের জন্য বেগুনি নিয়ে এলো। ফারহা নিহালকে শুধায়, ভাইয়া, আপনি সমুদ্রে ফিরবেন না? নেহাল টিপ্পনি কেটে বলল, কেন গো ভাবিজি, তোমার কি পছন্দ হচ্ছে না আমি এখানে থাকি? হাপিত্যেশ করছে ফারহা উদাস ভঙ্গিতে বলল, আপনি বুঝতে পারছেন না ভাইয়া, আপনি যদি না যান তাহলে আমি খবর পাবো কি করে কমান্ডারের? একবারও ফোন করেনি আমাকে। পিছেল হাসে আরিয়ান। নেহাল দুঃখ প্রকাশ করে বলল, কষ্ট পেও না ভাবিজি, তোমার জন্য আমরা আছি। আমি আর আরিয়ান তাসফিনের বন্ধু মানেই তো একই হলো। চোখ টেপে নেহাল। সহসা হেসে ফেলল ঝুমুর। আসুক আমার ভাই, এরপর বলবো তোমরা কিভাবে তার বইয়ের ওপর চান্স মারছো। ফারহা টলটলে চোখে তাকায় নেহালের দিকে। ভাইয়া, এটা বলতে পারলেন আপনি? নেহাল হো হো করে হেসে উঠল। ফারহা মেয়েটা বড্ড ভালো, তাকে সত্যি আদর আদর লাগে। যখন ভাইয়া বলে ডাকে সত্যি অন্যরকম নিদারুণ অনুভূতি কাজ করে। সম্পর্কে যথেষ্ট বড়
যেমন তার ভাবি হয়, অথচ বয়সে তার ছোট। তাসফিন আরিয়ান এবং নেহাল দুজনকে খুব বিশ্বাস করে, তাই তো এই পুরো বাড়ির দায়িত্বটা তাদের কাঁধে দিয়ে দিয়েছে। যতদিন আছে তারা যেন তাদের দেখে। সকল টেলিভিশন চ্যানেলে স্ক্রলে ভেসে উঠছে একটা চাঞ্চল্যকর সংবাদ। প্রথম সারির কাগজগুলো ছাপিয়ে দিয়েছে বিস্ফোরক শিরোনাম: লেফটেন্যান্ট সৌহার্দ্য শেখ চোরাচালানের সঙ্গে জড়িত, হাতে নাতে ধরলেন লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। সামরিক গোয়েন্দা বিভাগ এবং নৌবাহিনীর আভ্যন্তরীণ তদন্ত কমিটি কাছে তদন্তের জন্য সৌহার্দ্য শেখকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। সামরিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর তদন্ত শুরু হবে, যেখানে প্রমাণের মুখোমুখি হতে হবে তাকে, এবং অপরাধ প্রমাণিত হলে শাস্তির মাত্রা হবে ভয়ানক। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে এই অন্ধকার অধ্যায়ের শেষ কোথায় গিয়ে ঠেকে। খবরের কাগজে ছাপা সেই ভয়ানক সংবাদ পড়ে যেন ভেঙে পড়লেন আলাফ শেখ। নীরব পাথরের মতো বসে রইলেন তিনি। চোখের সামনে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের সব স্বপ্ন ধুলোয় মিশে যেতে দেখলেন। পাশে বসে বড় ছেলে রিজওয়ান শেখ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার কণ্ঠে আশ্বাসেও ছিল না, শূন্যতার প্রতিধ্বনি। এদিকে ঘরের কোণে বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়লেন রাইমা শেখ। তার আর্তনাদে যেন ঘরের দেওয়ালগুলো কেঁপে উঠল। রুবেনা শেখ, রিজওয়ানের স্ত্রী, এগিয়ে এসে শাশুড়িকে শান্ত করতে চেষ্টা করলো, কিন্তু রাইমা শেখের কান্নার মাঝেও উঠে এলো তীব্র বিষণ্ণতা আর অভিমানের ঝড়। চোখের জল মুছতে মুছতে তিনি কটাক্ষের ছায়ায় বললেন, তোমার ছেলে তাসফিন কি করে এসব করতে পারলো? হ্যাঁ, আমার ছেলেকে এইভাবে তুলে দিল? আমার ছেলে কিছু করেনি, কিছু করেনি। যদি ওর কিছু হয়, যদি আমার ছেলেটাকে হারাই, আমি কখনোই তাসফিনকে ক্ষমা করব না, কোনোদিনও না। চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল, আর একটি অদৃশ্য ফাটল ছড়িয়ে পড়ল শেখ পরিবারের মজবুত বন্ধনে। ফারহা মুখ চেপে কেঁদে উঠেছে। রাইমা শেখ যা শুনিয়েছে তাকে, তার স্বামী তার দেবরকে অপরাধী প্রমাণ করতে চাইছে। কি হবে জানা নেই ফারহার। ইন্টারোগেশন রুমের নির্জন সাদামাটা চার দেওয়ালের ভেতরে বসেছিল লেফটেন্যান্ট সৌহার্দ্য শেখ। তার হাতের বাঁধন যতই শক্ত হোক, দৃষ্টি ছিল অদম্য এক জেদের আগুনে দীপ্ত। চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও দৃষ্টিতে ছিল এক অটুট দৃঢ়তা। তাসফিন শেখ শত চেষ্টা করছে তাকে মুখ খোলাতে। প্রশ্নের পরে প্রশ্ন ছুটছে, কখনো কড়া কণ্ঠে, কখনো শান্ত অনুরোধে। কিন্তু সৌহার্দ্য কেবল একটি কথাই বলছে বারবার, আমি একা নই, এই খেলায় আরো একজন রয়েছে, সেই প্রকৃত মূল খেলোয়াড়। তবে নাম, পরিচয়, প্রমাণ কিছুতেই মুখ খোলেনি সৌহার্দ্য। তাসফিন বারবার চেষ্টা করেও যখন কোনো লাভ হয়নি, তখন তার ভেতরের জমে উঠেছিল অসহায় এক ক্ষোভ আর বিষণ্ণতা। এ যেন এক যুদ্ধ, যেখানে দুপক্ষই হারছে, একজন সত্যের কাছে হার মানতে অস্বীকৃত, আর অন্যজন নিজের রক্তের সম্পর্কে ছিন্ন করে ন্যায়ের কাছে মাথা নত করতে বাধ্য। দীর্ঘ 6 মাস পেরিয়ে গেছে। সময় যেন মলিন এক চাদরে মুড়ে রেখেছিল চারপাশ। দুপুরের আকাশ আজ ক্লান্ত, রোদ নেই আগের মতো উজ্জ্বলতা, বাতাসেও নেই কোনো নতুনত্বর সুবাস। তবুও ফারহার মনে আজ এক অদ্ভুত ফুরফুরে উচ্ছ্বাস, কারণ আজ ফিরছে তাসফিন সমুদ্রের বিশালতার মাঝখান থেকে, হাজারো ঢেউ পেরিয়ে অবশেষে আপন ঠিকানায়। বুকের ভেতর টুপটাপ কাঁপছে ফারহার হৃদয়। 6 মাসের দীর্ঘ প্রতীক্ষা, অব্যক্ত কথা মালা আর জমে থাকা সব অশ্রু আজ যেন রঙিন প্রতীক্ষার ফুল হয়ে ফুটছে। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ধুলো মলিনতা আজ ঝরে পড়বে তাসফিনের এক ঝলক হাসিতে। দরজার পাশে দাঁড়িয়ে দু চোখে অনির্বাচনীয় উন্মাদনা নিয়ে ফারহা অপেক্ষা করে। 6 মাসের অপেক্ষা যে আজ আর কয়েক পলকের অতিথি। বাড়িতে ঢুকেই সর্বপ্রথম মাকে জড়িয়ে ধরল তাসফিন। আম্মু! রুবেনা শেখ বরাবরের মতোই কেঁদে ভাসিয়ে দিলেন। উফ আম্মু, এই জন্যই ভালো লাগে না, সব সময় একই রকম করে কাঁদতে হয় না। কে শোনে কার কথা? তাসফিন মাকে সযত্নে আগলে নিল। ঠিক তখনই দোতলা থেকে নেমে এলো ফারহা।
চোখাচোখি হয় দুজনের। এত শোগুলো মাস পর দুজনের দেখা হয়েছে। ফোন আলাপ তো সবেমাত্র 2 কি 3 বার। এর মধ্যে তাদের আর কোনো কথা হয়নি। তাসফিন কিছু বলতে যাবে তার পূর্বেই মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে গেল ফারহা। না চাইতেও হেসে ফেলল তাসফিন। তার বউ পুরো আগুন। পা টিপে টিপে রান্নাঘরে প্রবেশ করলো তাসফিন। আষ্টে পৃষ্ঠে পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে। উফ, ছাড়ুন আমাকে, ধরবেন না একদম। ওহ বউ, এত হট হতে নেই। বেহায়া পুরুষ, সরুন বলছি। নো ওয়ে। তাসফিনের নাকচ শুনে মেজাজটা রীতিমতো তুঙ্গে ফারহার। জোরপূর্বক পেছন ঘুরে তাসফিনের গলায় কামড় বসিয়ে দিল সে। তবে তাতে কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না তাসফিন। ফারহা সরে আসতেই তাসফিন তার থুতনিতে কামড়ে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ফারহা। নিজেকে ছাড়াতে চাইল সে, ছেড়েও দিল তাসফিন। রাগে ফুঁসছে ফারহা। তাকে রাখতে দেখে চোখ টিপে তাসফিন। বেবি ডল, রাতে মজা দেখাবো। অশ্লীল লোক একটা। ইয়েস, তোমার ভাবনার থেকেও বেশি অশ্লীল। নিঃশব্দ রাতের চাদরে আজ বৃষ্টি নেমেছে, টুপটাপ নয়, বরং ঝুমঝুম করে সে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। চারপাশে নিস্তব্ধতার আবরণ ভেদ করে যেন প্রতিটি ফোঁটা বৃষ্টির দল এক একটি সুরের বাঁধন বুনছে। জানালার কাছে আঙ্গুল ছোঁয়ানো শিশির মতো বৃষ্টির ছোঁয়া, মেঘলা আকাশের করুণ গীত। এই নরম ছন্দময় শব্দের মাঝে মনও যেন বৃষ্টির সাথে গলে যায়, অচেনা মাদকতার আবেশে ডুবে যেতে থাকে ধীরে ধীরে। রাতের অন্ধকারে নির্জনতার বুক চিরে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন মনের অব্যক্ত অনুভবগুলো শব্দহীন ভাষায় বলে যায়। মনে হয় এই বৃষ্টি কেবল মাটিকে ভিজিয়ে দেয় না, ভিজিয়ে দেয় হৃদয়ের গোপন কোণও। এই বৃষ্টির রাত একাকিত্বের মাঝে সবচেয়ে গভীর সঙ্গী। আলো আধারের মাঝে ছায়ার মতো জড়িয়ে থাকে অনুভবের মৃদু কণ্ঠস্বর হয়ে। কারেন্ট চলে গেছে সেই কখন, জেনারেটর অন করা হয়েছে, অথচ ফারহা ইচ্ছে করেই লাইটটা অফ রেখেছে রুমে। দুটো মোমবাতি জ্বালিয়ে দিয়েছে টেবিলের দুধারে। জানালাটা মেলে দিতেই বৃষ্টির ঝাপটা এসে ছুঁয়ে দিল তাকে। হালকা ঝাপটায় ভিজে উঠল তার গাল, কাঁধ আর খোলা চুলের প্রান্ত। সে আবেশে চোখটা বুঝল, যেন এই মুহূর্তটুকু চিরকালের জন্য ধরে রাখতে চায়। বৃষ্টির ঘ্রাণ, মোমের উষ্ণ গন্ধ আর হালকা ঠান্ডা বাতাস মিলে মিশে এক মাদকতা ঘন পরিবেশ তৈরি হয়েছে। ঠিক তখনই আচমকা কোমরে কারোর উষ্ণ স্পর্শ, এক অনভিপ্রেত কম্পন সারা দেহে ছড়িয়ে পড়ল। কাঁপতে কাঁপতে নিঃশ্বাস আটকে এলো তার। মুহূর্তেই ভেতরের ফারহাদ সমস্ত স্নায়ু সচেতন হয়ে উঠল, যেন সময়ও থমকে গেল সেই ছোঁয়ার গভীরে। সুখ, মিস ইউ ব্যাডলি। শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলছে ফারহার। আখিদয় বুঝে এলো তার। অভিমানে বুক পুড়ছে তার। বাইরে গেলে তাকে ভুলে যায় এই পুরুষ, এখন আবার সোহাগ করছে। ভেজা কাঁধে, খোলা চুলে চোখ বন্ধ করে ফারহা এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিল। কিন্তু সেই উষ্ণ হাতের স্পর্শে তার সমস্ত চেতনা ছলকে উঠল। বুকের গভীর থেকে এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কষ্ট আর অভিমানের এক মিশ্র অনুভূতি নিয়ে সে ধীরে ধীরে চোখ খুলল। তার সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে তার বুকের ভেতর তীব্র এক ব্যথার ঢেউ খেলে গেল। তাসফিনের চোখেও ছিল অপরাধ বোধের ছায়া, অথচ তাতে মিশেছিল অপরিসীম মমতা। যেন তার সমস্ত ভুলেও ওপরে সে আঁকড়ে ধরতে চায় তার সুখকে। ফারহা কঠিন গলায় ফিসফিস করে বলল, ভালোবাসা কি শুধুই স্মৃতির মতো এসে ছুঁয়ে চলে যাবে, আর প্রয়োজন ফুরালেই ভুলে যাবেন আপনি? তার কণ্ঠে জলভেজা কম্পন। মনে হলো যেন বৃষ্টির শব্দের মাঝেও সেই অভিমানের সুর কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়ছে চারপাশে। তাসফিন এগিয়ে এসে তার মুখের ভেজা চুল সরিয়ে নিল স্নিগ্ধ আঙ্গুলে। মৃদু স্বরে বলল, ভুলিনি সুখ, কখনো ভুলতে পারিনি। কেবল নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। তোমার কাছে ফিরে আসাটাই ছিল আমার সবচেয়ে বড় সত্য। ফারহাকে নিয়ে বেরিয়ে এলো বারান্দায়। বৃষ্টিতে মেলে ধরে একে অপরকে।
ফারহার চোখের কোণে জমানো জল এবার ভেঙে গড়িয়ে পড়ল। বৃষ্টির ফোঁটার সাথে মিলে মিশে সেই অশ্রু অদৃশ্য হলো, অথচ বুকের ভেতর এক অসমাপ্ত কথা রয়ে গেল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দুজন দুজনের নীরবতা ছুঁয়ে রইল, বাইরে ঝরে পড়া জলকণার মতো। তাদের হৃদয়ের গোপন ব্যথাগুলো একে অপরের মধ্যে ঝরে পড়ল নীরবে, ধীরে ধীরে, গভীরে। ফারহা অনুভব করলো চারপাশের সবকিছু যেন ঘূর্ণায়মান। বাতাস, বৃষ্টি, সোহাগ আর অভিমানের মিশ্রণে তার বুকের ভেতর অদ্ভুত এক ঝড় বইছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো, পা দুটো টলমল করে উঠল। হঠাৎ করেই সে ঢলে পড়ল তাসফিনের প্রশস্ত বুকের ওপরে। তাসফিন ঝটপট আলগোছে তাকে ধরে ফেলল, যেন ফারহার ছোট্ট একটি আঁচড়ও সে সহ্য করতে পারবে না। কণ্ঠে উদ্বিগ্নতায় ফিসফিস করল, শোক। কোনো উত্তর নেই। ফারহার নিস্পন্দন, চোখ বুজে নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। তাসফিন এক মুহূর্ত দেরি না করে তাকে তুলে নিল পাজা কোলে, অতি আদরে, অতি যত্নে। তার বাহু দুটো যেন শক্ত, অথচ সেই শক্তির গভীরে ছিল অপার ভালোবাসায়। বৃষ্টির ফোঁটাগুলো তাদের দুজনের গায়ে নরমভাবে ঝরে পড়ছিল, কিন্তু তাসফিন যেন আর কোনো কিছুরই তোয়াক্কা করছিল না। ফারহার মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতর তীব্র কষ্টের কাঁটা বেঁধে গেল। সে আপন মনে উচ্চারণ করল, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি ফারহা, কখনো না। দরজা ঠেলে সে ভেতরে ঢুকলো, যেখানে উষ্ণতার ছোঁয়া আর মোমের মৃদু আলো অপেক্ষা করছিল। তাসফিন সাবধানে ফারহাকে একটা সোফায় শুইয়ে দিল, ভেজা চুলগুলো সরিয়ে তার কপালে এক নরম চুমু এঁকে দিল। সেই চুমুর গভীরে ছিল অজস্র অপরাধ বোধ, ব্যথা আর ভালোবাসার অঙ্গীকার। বেপাত্তা সাইফুল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ এতগুলো মাস হয়েছে। মূলত তাকে ধরতেই তাসফিনের এত তাড়াতাড়ি ফিরে আসা। সাইফুলের ওপর সন্দেহের আরও একটি কারণ আছে, যা আপাতত কাউকে বলতে পারবে না তাসফিন। তার উপর রাইমা শেখ এবং আলাফ শেখ বাড়ি ছেড়ে চলে গেছেন। পরিবারটা ভেঙে গেছে তাদের। কারণটা হলো তাসফিন কেন সৌহার্দ্যকে বাঁচাতে এগিয়ে এলো না। তাসফিন আর যাই করুক, কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। রুবেনা শেখ হঠাৎ থমকে গেলেন তাকে দেখে। ফারহা আম্মু, তুই তো বললি না যাচ্ছিস, আর হঠাৎ করে কেন ফারহা? কালকে তো তাসফিন মাত্রই ফিরল। নাক বোচা করে তাকালো ফারহা, পরপর অভিমানী কণ্ঠে অভিযোগ করলো, তোমার ছেলে আমাকে বাইরে গেলে ভুলে যায় আম্মু, থাকবো না তোমার ছেলের সাথে আমি। রেজওয়ান শেখ সবে দোতলা থেকে নেমে আসছিলেন। হঠাৎ থাকবো না তোমার ছেলের সাথে, কথাটি শুনে হকচকিয়ে গেলেন। ফারহা আম্মু, কি হয়েছে, কার সাথে থাকবি না? রেজওয়ান শেখকে দেখে আহ্লাদি ফারহা আরো আহ্লাদি হয়ে উঠল। থাকবো না আপনার ছেলের সাথে আব্বু, উনি সবসময় আমাকে ভুলে যান। হেসে ফেলল রিজওয়ান শেখ। তৎক্ষণাৎ আগমন ঘটে নবীনের। ফারহা সকাল সকাল তাকে ফোন করে ডেকেছে। সে থাকবে না এখানে, ওই বাড়িতে থাকতে চায় কিছুদিন। ঘুম জড়ানো চোখে নিচে এলো তাসফিন। বিছানা হাতড়ে নিজের ফুটফুটে বউটাকে না পেয়ে বাধ্য হয়েই এক প্রকার নিচে আসতে হয়েছে তাকে। কি হচ্ছে এখানে নবীন, তুমি এত সকালে? নবীন বলবে কিছু তার পূর্বে রুবেনা শেখ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তুই আমার ফারহাকে এত কষ্ট দিচ্ছিস, এতটাই কষ্ট দিয়েছিস যে শেষমেশ মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তাসফিন চূড়ান্ত পর্যায়ে অবাক হলো। ফারহা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? ফারহার মুখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। চললাম আমি। দরজার দিকে পা বাড়াতে পেছন থেকে ভারী কণ্ঠে বলল তাসফিন, এক পাও বাড়ির বাহিরে গেলে আমি কিন্তু নিতে যাব না বলে দিচ্ছি। রাগে ফুঁসতে ফুঁসতে পেছনে ফিরে তাকালো ফারহা। চোখাচোখি হয় দুজনের। চোয়াল শক্ত হয়ে এলো তাসফিনের। ফারহা হিস হিসিয়ে বলল, আপনার সাথে থাকবো না আমি, আমি আমার আব্বু আম্মুর কাছে যাচ্ছি। দাঁতে দাঁত পিষে চোখের ভাষায় বুঝিয়ে দিল তাসফিন, যদি যাও তাহলে কাঁচা কামড়ে খাবো বলছি। ফারহা ঠিকই বুঝলো, কিন্তু তারপরেও ঘাড় তেড়ামো করছে সে। যাচ্ছি আম্মু, প্লিজ আমাকে আটকিও না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো তাসফিন। এদিকে বাকিরা অপেক্ষা করছে তাসফিন ফারহাকে আটকাবে। যা যা, তোকে আনতেও যাব না আমি, দেখিস, বলে রাখছি যাব না কিন্তু। রাগে ফুঁসতে থাকা তাসফিন জেদ দেখিয়ে চলে গেল দোতলায়। ঠায় দাঁড়িয়ে আছে ফারহা।
ফাজিল লেফটেন্যান্ট তার একটু ভালোবাসে না, যেন দুধ হলুদের ছায়ায় আঁকা এক শান্ত ক্যানভাস। বাতাসে হালকা শিশিরের গন্ধ, ঘাসের ডগায় জমে থাকা বিন্দুগুলো সূর্যের কোমল আলোয় মুক্তোর মতো ঝলমল করছে। পাখিরা যেন মধুর সুরে নতুন দিনের স্বাগত জানাচ্ছে। দূরের কোথাও একা একটা কাক ডাকছে, তার মধ্য দিয়েও এক ধরনের নিস্তব্ধতা জেগে থাকে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠে আসছে ধীরে ধীরে, ঠিক যেন কারোর ঘুম ত্যাগ করে এক একটা মুহূর্ত জেগে ওঠে। দালানের বাইরে বসে আছে ফারহা, বড় নিম গাছের দিকে তাকিয়ে আছে। মনটা বড্ড খারাপ তার। ইস, কোন দুঃখে যে বাড়ি থেকে চলে এলো। আইটাই করছে এখন। সত্যি যদি লেফটেন্যান্ট সাহেব তাকে নিতে না আসে, তখন কি হবে? সঙ্গী স্নেহাটাও নেই। মনটা বড্ড উসখুস করছে। এই ফারহা, সত্যি করে বলতো ব্যাপারটা কি? কি হয়েছে হঠাৎ? আরিফা আহমেদের প্রশ্নে থম মেরে গেলেন ফারহা। আইটাই করছে সে, বলবেটা কি এখন? অবশ্য তার উচিত তাসফিনের ওপরে সব দোষ চাপিয়ে দেওয়া। ভ্যা ভ্যা করে কেঁদে উঠল ফারহা। চমকে উঠলেন আরিফা আহমেদ। কি হলো তোর? কাঁদছিস কেন এভাবে? আম্মু, তোমার জামাই আমাকে একটু ভালোবাসে না, বাইরে গেলেই ভুলে যায়। মেয়ের মুখে সোনার টুকরো জামাইয়ের নামে অভিযোগ শুনে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন। কি বলছিস এগুলো? হ্যাঁ আম্মু, সত্যি বলছি। তোমার জামাই আস্ত একটা শয়তান গো। আরিফা আহমেদের ফারহার কথায় বিশ্বাস করতে পারছেন না, কিন্তু অবিশ্বাসের কারণ তো নেই।